আমরা যেমন পারস্যকে দেখি নজরুলের চোখ দিয়ে, পারস্যের শিল্প সাহিত্যকে নজরুলের চোখ দিয়ে দেখি, ঠিক তেমনি এখন আমরা পারস্যবাসীকে আমাদের নজরুলকে চেনাবো। আমরা যারা ইসলামী সাহিত্য পড়েছি, কোরআন হাদিসের তফসির, এই সব কিছু আসলে অনুবাদের গেটওয়েটা ছিল আসলে ফার্সিতে। কলোনিয়ালরা এসে আমাদের যেই কালচারাল অ্যাগ্রাসন, এটা শুধু অর্থনৈতিক অ্যাগ্রাসনই ছিল না, আমাদের ভূমি দখল করাই ছিল না, এটা একটা অনেক বড় আকারের একটা কালচারাল মানে সাংস্কৃতিক আগ্রাসন যেটাকে বলে, সেটা ঘটেছিল। এবং সেই আগ্রাসনের যে দুটো ভাষা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আরবি এবং ফার্সি। নজরুলের জীবনের করাচি পর্বটা যদি আপনারা পড়েন ওনার জীবনীতে, আপনি দেখবেন যে নজরুলের সাহিত্যের যে উন্মেষ, তার যে সাহিত্য চেতনা বোধের যে জাগরণ, সেটা হচ্ছে আসলে করাচিতে। এবং সেই করাচিতে উনি ফার্সি কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং তাদের লেখা দ্বারা উনি প্রভাবিত হচ্ছেন এবং উনি ওখানে ফার্সি শিখছেন। এই সব কিছু মিলিয়ে করাচির এই তার সৈনিক জীবন, এই পল্টন, বেঙ্গল পল্টনের এই জীবনটা ভীষণ সিগনিফিক্যান্ট। হাফিজ, উমর খৈয়াম কিংবা সাদি কিংবা ফেরদৌসি, আমরা যাদের কথাই বলি, এনারা তো সবাই আসলে গণমানুষের কবি। তো আলোচনাটা আসলে যেন সহজ হয়, সেজন্য খুব সহজ বিষয়টাকে বেছে নিয়েছি যে নজরুল সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব। এর ভিতর দিয়েই আমরা আসলে আমাদের যেই ঐতিহ্যের অনুসন্ধান এই অর্থে বললাম যে ফার্সি আসলে আমাদের আদি রাষ্ট্রভাষা ছিল ফার্সি। এই অঞ্চল ফার্সি রাজশক্তি বা রাষ্ট্রশক্তি যেটাই বলি না কেন, তাদের মাধ্যমে ফার্সি আসলে প্রমোট হয়েছে। এবং আমরা যারা ইসলামী সাহিত্য পড়েছি, কোরআন হাদিসের তফসির, এই সব কিছু আসলে অনুবাদের গেটওয়েটা ছিল আসলে ফার্সিতে। এবং ব্রিটিশরা এসে যেটা ওরা প্রথমে যে কাজটা করেছে 1837 সালের দিকে এসে, তারা একটা সময় পর্যন্ত কিন্তু ক্ষমতা, উপমহাদেশের ক্ষমতা নিয়েই কিন্তু তারা ফার্সিকে বন্ধ করেনি। কারণ ফার্সি তখন এতটাই অপরিহার্য ছিল আইন আদালত রাষ্ট্রীয় কর্মের ভাষা হিসাবে, যে ওরা চট করে এটা বন্ধ করতে পারেনি। সেই বন্ধ করতে ওদের একটু সময় লেগেছে, যার ফলে সেটা 1837 সালে এসে ওরা একেবারে আইন করে এটা নিষিদ্ধ করেছে। তো কলোনিয়ালরা এসে আমাদের যেই কালচারাল অ্যাগ্রাসন, এটা শুধু অর্থনৈতিক অ্যাগ্রাসনই ছিল না, আমাদের ভূমি দখল করাই ছিল না, এটা একটা অনেক বড় আকারের একটা কালচারাল মানে সাংস্কৃতিক আগ্রাসন যেটাকে বলে, সেটা ঘটেছিল। এবং সেই আগ্রাসনের যে দুটো ভাষা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আরবি এবং ফার্সি। এটা আমাদের ঐতিহ্যের ভাষা। আমরা এই ভাষাকে আরও আমরা আমাদের সাথে এখন কানেক্ট করব। এতদিন একটা প্রতিবন্ধকতা ছিল, আপনারা জানেন যে লাস্ট আওয়ামী রেজিম ছিল অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হেজিমনির এস্টাবলিশ করার একটা তাবেদার গভর্নমেন্ট এরা ছিল। এরা বাংলাদেশে বিদেশি সংস্কৃতি বলতেই মানে ইন্ডিয়ান মানে কালচারাল হেজিমনি আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। তো আমরা এখন সেখান থেকে বের হয়ে আসতেছি, আমরা মুক্তভাবে চিন্তা করতে পারছি। আমরা আসলে সরকারিভাবেই চাইতেছি ইরানের সঙ্গে, পারস্যবাসীর সঙ্গে ফার্সির সাথে সম্পর্কটাকে গভীর করার জন্য। আমি অ্যাম্বাসেডরের বক্তব্যে যেটা বুঝলাম, উনি চান নজরুলকে ফার্সি ভাষায় অনুবাদ করতে। তো আমি আসলে মনে প্রাণে এটা চাইছিলাম, আমি এটাকে তার অফিসিয়াল প্রমিস হিসাবে নিচ্ছি এবং আমরা হয়তো খুব সহসাই আমরা অফিসিয়ালি একটা চুক্তির মধ্যে যাব যে নজরুল সাহিত্যকে আমরা যেমন পারস্যকে দেখি নজরুলের চোখ দিয়ে, পারস্যের শিল্প সাহিত্যকে নজরুলের চোখ দিয়ে দেখি, ঠিক তেমনি এখন আমরা পারস্যবাসীকে আমাদের নজরুলকে চেনাবো, আমাদের নজরুলকে পারস্যবাসীর কাছে নিয়ে যাব এবং সেটা ফার্সিতে অনুবাদের ভিতর দিয়ে সেটা সম্ভব। আজকে মাননীয় অ্যাম্বাসেডর উনি প্রমিস করলেন, আমি এটাকে প্রমিস হিসাবে নিচ্ছি, প্রমিস করলেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা ইরানের সাথে, পারস্যের সাথে, ফার্সির সাথে সম্পর্ককে গভীর করতে চাই। এই জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারাও ফার্সি এবং পারস্যের কবি এবং নজরুল এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে চিন্তা করেন, আপনারা এগুলো নিয়ে গবেষণা করেন। নজরুল ইনস্টিটিউটের দরজা অবারিতভাবে আমি খোলা রেখেছি, আপনারা এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেন, ইনশাআল্লাহ সেগুলো আমরা ছাপাবো আমাদের ওখান থেকে জার্নাল বেরোচ্ছে, আপনারা জার্নালে লিখুন, গবেষণা করুন, এই আমন্ত্রণটা আমি জানিয়ে রাখছি। আর আগামীতে আমরা যেটা করতে চাই, আমাদের যে প্ল্যানটা আছে, আগামীতে আমরা 4 কবি এবং 4 দেশ মিলে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে চাই। বাংলাদেশের নজরুল, পাকিস্তানের ইকবাল, ইরানের হাফিজ এবং যদিও আমি বলি যে তুরস্কের কবি রুমি, কিন্তু ওনারা আপত্তি করেন। আমি তুরস্ককে এর সাথে রাখতে চাই, রুমিকে জড়িয়ে। তো এইরকম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা খুব তাড়াতাড়ি হয়তো আমরা এটা করব।
এবং আমরা আসলে ফার্সির সাথে একটা কারণ ব্যাপক জনগোষ্ঠী আসলে ফার্সিতে কথা বলে, ফার্সিতে চিন্তা করে, স্পেশালি মধ্য এশিয়া, ইরান, আফগানিস্তান, তাজাকিস্তান, ওই এলাকাটা মানে এই ফার্সি ভাষাভাষীদের কাছে আমরা আমাদের সাহিত্যকে নিয়ে যাব। আরেকটি বিষয়ে একটা আমন্ত্রণ জানাতে চাই, আগামী 31শে মে নজরুল কনসার্ট হবে এই প্রথমবারের মতো। আমরা নজরুলের উদ্দীপনামূলক গানগুলোকে রক মিউজিকের ভিতর দিয়ে আমরা উপস্থাপন করতে চাই, কারণ আমরা জানি এবার 24-এর গণ অভ্যুত্থানে নজরুল ভীষণ প্রাসঙ্গিক ছিল। দেয়ালে দেয়ালে, মিছিলে, স্লোগানে যে এই কথাগুলো, যে গানগুলো বারবার উঠে এসেছে, সেই কথাগুলো এবং সেই গানগুলোকে এই দেশের জনপ্রিয় রক মিউজিশিয়ানরা মঞ্চে রক মিউজিকের ভিতর দিয়ে নজরুলকে পরিবেশন করবে এই প্রথমবারের মতো 31 তারিখ বিকাল 5টায় মানিক মে অ্যাভিনিউতে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমি মনে করি আজকে একটা ঐতিহাসিক দিন, এই অর্থে যে আজ থেকে আমাদের আসলে যাত্রা শুরু হলো, ফার্সি এবং বাংলার যাত্রা, পারস্যের কবিদের সাথে বাংলার কবিদের যাত্রা, ইরানের সাথে বাংলাদেশের যাত্রা, মধ্য এশিয়ার সাথে বাংলাদেশের যাত্রা, এটা হিসাবে আমি ধরছি। এবং সেই হিসাবে আজকের দিনটা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ এবং একটা ঐতিহাসিক দিন হিসাবে পরিগণিত হবে। আমাদের যাত্রা যা শুরু হলো, ইনশাআল্লাহ আমরা অনেক কাজ করব। থ্যাংক ইউ সো মাচ মিস্টার অ্যাম্বাসেডর এবং যারা এখানকার আজকে আয়োজক এবং আপনারা যারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।